স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 11টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক, চলে বেলা 1:30 পর্যন্ত। সব মিলিয়ে 20টি অধ্যাদেশ বৈঠকে উপস্থাপন করা হয়। এর মধ্যে সংশোধনী প্রস্তাব উত্থাপন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতি পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্রাইব্যুনালে আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, তো সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। আদালত চাইলে পুরো বিচার প্রক্রিয়ার ভিডিও ধারণ করে রাখতে পারবে, তবে গণমাধ্যম বা বহিরাগত কেউ তা করতে পারবে না। এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলো রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস একসাথে পালনের সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত পাশ করা হয়েছে। ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিশেষজ্ঞের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। দলটিকে নির্বাচন আনার কথা বিএনপি বলেনি। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের রায় পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বুধবার সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন। আমরা নাকি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। পরে বিকেলে ছাগলনাইয়া আদালত মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এদিকে কুড়িগ্রামের উলিপুরের বিজয় মঞ্চে উপজেলা বিএনপির জনসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, জনগণের রায় পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে।
এবং সেই জাতীয় সরকার ৩১ দফার সংস্কার বাস্তবায়ন করবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান রাখার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে বলেও জানান তিনি। এই জন্য আমরা উচ্চ কক্ষ আর কক্ষ রাখছি যেখানে এই গুণী মানুষগুলো থাকবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনানিবাসে সংবর্ধন অনুষ্ঠানে যাবেন তিনি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, তার নেতৃত্বেই অপরাধ সংঘটিত হয়েছে। সাবেক পুলিশ প্রধান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার সেই আবদুল্লাহ আল মামুনকেই হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও ৭ জন। সকালে তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১১টার দিকে ৩ বিচারপতির ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসি দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগভনিয়ার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করা হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনাও দেন চিফ প্রসিকিউটর। পরে ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। এজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন, তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। ১ মাসের মধ্যে তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন কফিল উদ্দিন নামে এক যুবলীগ কর্মী। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হয়েছেন দাবি করে এই মামলা করেন তিনি। এতে বলা হয়, গেল ৪ই আগস্ট নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তিনি। আসামিদের কয়েকজনের নির্দেশে সেখানে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন কফিল উদ্দিন। মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কফিল উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, মাদক সহ ৩টি মামলা এবং আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে। পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। মাইনুল হাসানকে সরিয়ে ডিএমপির নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে
নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 2 বছর তারা নতুন এই দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাসে দ্বিতীয় দফায় পুলিশের নেতৃত্বে পরিবর্তন ঘটল। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে 2014 সাল থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সাংবাদিকতার ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের যাত্রা শুরু হতেই আলোচনায় আসে সংস্কারের বিষয়। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কার উদ্যোগের পাশাপাশি সম্প্রতি কমিশন গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে পুলিশ, হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠিচার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা। যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তা প্রতিবাদ করতে পারেন নাই, তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আফদাল হোসেন বলেন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি তাহলে এই ফ্যাসিবাদ কখনোই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের দায় রয়েছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, অতীত থেকেই এই দায় খোঁজা হবে। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। ঢালাওভাবে কাউকে ফ্যাসিবাদ উল্লেখ না করে গণমাধ্যম নিয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার পর একটি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2011 সালে যখন মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিএমইএর আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খানকে প্যানেল লিডার বা দলনেতা হিসেবে চূড়ান্ত করেছে সংগঠনটির নির্বাচন কেন্দ্রিক জোট ফোরাম। এর আগে তিনি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ছিলেন। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে পোশাক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে নতুন প্যানেল লিডার হিসেবে মাহমুদ হাসান খানকে পরিচয় করিয়ে দেন ফোরাম নেতারা। মাহমুদ হাসান খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিজিএমইএ নির্বাচন চান তারা। একই সঙ্গে যারা উদ্যোক্তা ও সংগঠনটির সদস্য তারাই যাতে ভোটার থাকেন তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। গত 20 অক্টোবর বিভিন্ন অভিযোগে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে 120 দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। যেন মেম্বাররা তার নিজের ভোটটা নিজে যে দিতে পারে এবং যাদের ভোট নাই, কোনো ধরনের ভুয়া ভোট যেন কেউ দিতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা পৌঁছালে যে ফেয়ার ইলেকশন হলে যারা মেম্বাররা যাকে নেতৃত্ব মেনে নেবে সেটা আমরা মেনে নেব। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের ভেতরে থাকা মাধবপুর লেকে পর্যটকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান এনটিসির চা শ্রমিকদের বিরুদ্ধে। বুধবার বিকেল থেকে পর্যটক ও স্থানীয় লোকজনকে ঢুকতে দিচ্ছেন না তারা। দেশ বিদেশের অনেক পর্যটক লেক দেখার জন্য এসেও ফিরে যাচ্ছেন। এর আগে গত 20 অক্টোবর থেকে বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রাপ্য মজুরি না পেলে কাজে যোগ দেবেন না তারা। পাশাপাশি মাধবপুর লেকও বন্ধ থাকবে।
এই চা পাতার ভর্তা বানাইয়া যে আমরা ভাত খাইতেছি আর 2-3 মাস ধরে, আমরা কে দেখতেছে? পেটে এখন পর্যন্ত খাওয়ার নাই, মানুষ ঢুকা ঘুরে চলে যাইতেছে, ওইখানে চাঁদাবাজি করতেছে মানুষ। অনেক যাত্রী ঘুরে ঘুরে চলে যায়, কিন্তু কোন কারণে আজকে শ্রমিকদের পেট ভুকা বলে আমরা গেট লক করছি। আপনারা যদি আমাদেরকে যদি কিছু সহায়তা করেন তাহলে আবার লেক খুলে যাবে। নারী মুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি বেগম সুফিয়া কামালের 25তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বুধবার। 1999 সালের 20 নভেম্বর পরলোক গমন করেন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের এ মহীয়সী। 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদে জন্ম নেন বাংলাদেশের নারী জাগরণের ও নারীদের সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উজ্জ্বল নক্ষত্র সুফিয়া কামাল। পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষিত করে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। নারীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে গড়ে তোলেন বাংলাদেশ মহিলা পরিষদ। ভাষা আন্দোলনে অংশ নেয়া কবি সুফিয়া কামাল ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি। সমাজের অন্যায় অপরাধ নির্মূল করতে হলে তরুণদের সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে পারলে তাদের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার সংখ্যা কমে যাবে। সম্প্রতি জয়পুরহাট আইন শৃঙ্খলা পরিস্থিতির শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। ইউএসআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে আমরাও জিততে চাই ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ অনেকে। এই ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা সভা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়। বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে IWS অনলাইন স্কুলের উদ্বোধন হয়েছে। সম্প্রতি বাংলাদেশি স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্টজনরা। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট শার্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুদ্দিন খান, এগনি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, যমুনা ব্যাংকের হেড অফ SME মার্কেটিং মোহাম্মদ শরীফুল আহসান, প্রাইম ব্যাংকের নির্বাহী সহসভাপতি টিম হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারি সহ অনেকে। English medium school for last time. ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।